নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। বাজেট 2025 শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে আপনার সঙ্গে রয়েছে আমি ভাস্কর। আপনারা জানেন ইতিমধ্যেই তৃতীয় মোদী মন্ত্রিসভার দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা অষ্টমবার তার এই বাজেট পেশ। এই বাজেটকে ঘিরে মানুষের আশা প্রত্যাশা ছিল প্রচুর। আমাদের প্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন, কি ছিল তাদের প্রত্যাশা। আর বাজেট যখন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, সে নিয়েও বিস্তারিত আলোচনা হবে। স্টুডিওতে থাকবেন অতিথি। তবে এই মুহূর্তে প্রথমে আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন, বাজেট নিয়ে তাদের কি প্রত্যাশা, তাই তুলে ধরছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। রেলের জন্য আমার যেটা, আমি সিনিয়র সিটিজেন, আমি শেষ বয়সে ভেবেছিলাম একটু ভ্রমণ করব, কিন্তু সেই সিনিয়র সিটিজেনের জন্য কোনো আগে যে ছাড় ছিল এখন আর সেই করোনার পর থেকে আর ছাড় নেই। নানান জায়গায় তো দেখছি এত বড় বড় সব এক্সপ্রেস ট্রেনগুলো চালু করছে, কিন্তু দিনের পর দিন দেখছি খুবই তো অ্যাক্সিডেন্ট বেড়েই যাচ্ছে। তাহলে রেল লাইন ঠাইনগুলোকে এগুলো মেনটেনেন্স হচ্ছে কি আদৌ? খালি তো বন্দে ভারত হ্যান ত্যান বড় বড় এক্সপ্রেস ট্রেনই চলছে। এখন দেখুন আমি আমার তরফটা বলছি, সিনিয়র সিটিজেন থেকে দেবে কি? নিশ্চয়ই মনে হয় না যে কোনো, আমি তো কোনো আভাস পাচ্ছি না। আমি চাইছি সিনিয়র সিটিজেনটা অন্তত একটুখানি ফ্রি করুক। আগে যেটা ছিল সেটা তো এখন আর নেই, তুলে দিল কেন? চাওয়ার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস একটু কমুক, ঠিক আছে? গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম কমলে নিত্য প্রয়োজনীয় জিনিস অটোমেটিক্যালি একটুখানি কমবে, এইসব। আর যারা প্রাইভেটে কাজ করছে তাদের একটা মিনিমাম পেনশনের একটা ব্যবস্থা করলে, এই যে আন্দোলন হচ্ছে ডিএ ফিএ পেনশনটাকে মিনিমাম করা, সেটা যদি করে এরপরে আর কি চাওয়ার আছে? দেখুন, প্রত্যাশা প্রতি বছরই আমরা করি, কিন্তু কমে না। এবারেও সেই প্রত্যাশা করে আছি, কমে কিনা দেখা যাক। জিনিসপত্রের দাম, ওষুধের দাম, সব ওষুধের দাম খুব কি হারে বেড়ে গেছে। প্রেশার ওষুধকে প্রেশার কোথায় চলে গেছে, কিনা জেনেরিক ওষুধ এসছে। এই বাজেটে আমরা চাইছি যাতে আম জনতার সুবিধা হয়, অন্তত মানুষ ডাল ভাত খেয়ে বাঁচুক, জিনিসপত্রের দাম কমুক। এই সব কিছুতেই বৃদ্ধির দিকে, কোনো সময় কমতির দিকে নেই। সাধারণ মানুষের প্রতি কেউ দেখে না, এইটাই ব্যাপার। সাধারণ বাজেট বলে, সাধারণ মানুষের জন্য সেটা নয়। আমরা ভাবি, ভেবে পাই কতটুকু জানি না, পাই না কিছুই। বাজেট যেরকম পেশ হবে এরকমই তেলের দাম যদি কমে তাহলে গরিবরা খেয়ে বাঁচবে, আর জিনিসপত্রের দাম কম হবে। হ্যাঁ, লোকে এটাই চায়। ডিজেল পেট্রোল থেকে গ্যাস থেকে নিয়ে এনি আইটেমের দাম কমুক, সবাই চায় এটা। লোকে চায় যে সুযোগ সুবিধা সবাই পাক, জিনিসের দাম যাতে গরিবরা খেয়ে বাঁচে, এটাই চায়। জিএসটির চাপটা একটু কমলে আরও ভালো হয়। যদি জিএসটিটা বাড়িয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমরা তো ছোটোখাটো বিজনেসম্যান। বাজেট আমাদের গরিব লোককে দেখেই বাজেটটা তৈরি করুক। সোনা তো আর আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তা তো তার কিছু বলার নেই। কমলে তো আমাদের জন্য বেশি ভালো, মহিলাদের জন্য। এই বাজেটে আমরা চাই যে অবশ্যই সবকিছু দেখে শুনে দামগুলো, যেমন গ্যাসের দাম, যেটা আমাদের মধ্যবিত্ত, সবাই তো হাই প্রোফাইল নয়, হাই সোসাইটি নয়, গরিব আছে, মধ্যবিত্ত আছে, তাদের ক্ষেত্রে অনেকটা দাম কমা উচিত। এবার যেমন আমাদের সোনার দাম এমন আকাশ ছুঁয়ে গেছে, এখন সাধারণ মধ্যবিত্ত ঘরের লোকেরা মনে করে না মেয়ের বিয়েতে সোনার জিনিস কিছু দেবে। ইমিটেশন পরিয়েই, আর কদিন পরে হয়তো ইমিটেশন পরিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে, এই পর্যায়ে সোনার দাম গেছে। আর সেই অনুপাতে আমাদের স্যালারি তো কোনোদিনও বাড়ছে না, আর পে কমিশন আউট হবে শুনেই যাচ্ছি আমরা। আমার হাজব্যান্ড যেমন চাকরি করে, কবে থেকে শুনে যাচ্ছি পে কমিশন হবে, কিন্তু পে কমিশন আর হচ্ছে না। এইদিকে জিনিসের দাম হু করে বেড়ে যাচ্ছে। জিনিসের দামটা কমলে আমরা সত্যিকারে আমরা বাঁচি। হ্যাঁ, দেখুন, আপনি যেটা বললেন যে দিন ডে বাই ডে যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে যেহেতু কৃষকরা ওদের ফসলের জন্যই তো আমরা খেতে পড়তে পাচ্ছি, তো ওদের দিকটা যদি ভেবে দেখা হয় যে এখন যেমন সারের দাম বেড়ে গেছে, তো সেই দিকটা যদি দেখা হয়, ফোকাস করা হয়, যে তাহলে ওরাও সেভাবে ফলো করতে পারবে। আমাদেরকে বিক্রি করার পর তো সেভাবে ওরা লাভবান হচ্ছে না, তাই না? তো ওদের দিকটা দেখা উচিত। প্লাস যেভাবে ডে বাই ডে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, তো সেগুলো যদি
আমাদের গভর্নমেন্ট সেটাতে যদি ফোকাস করে সাধারণ মানুষের কথা ভেবে, তাহলে সত্যি আমরা কেন সমস্ত হ্যাঁ যুব সমাজের কর্মসংস্থান সব দিকই যদি এভাবে দেখেন তাহলে আমরা সবাই উপকৃত হব, শুধু মিডল ক্লাস ফ্যামিলি না, যারা খুবই নিম্নবিত্ত পরিবারের মানে পরিবার থেকে বিলং করে তারাও খুবই উপকৃত হবেন। বাজেট 2025 ট্রাইব টিভি বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আপনার সঙ্গে রয়েছে আমি ভাস্কর। এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরছিলাম সাধারণ মানুষ বাজেটের পূর্বে এই বাজেটকে কেন্দ্র করে ঠিক কি ভাবছেন। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন তাদের সঙ্গে, তারা যে কথা বললেন টুকরো টুকরো করে সাধারণ মানুষের মনের কথা। আয়কর পরিকাঠামোয় কি পুনর্বিন্যাস হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এই বাজেট ঠিক কী দিশা নির্দেশ করবে, কর্মসংস্থানের পথে কোনো নতুন দিশা দেখাবে কি এবারের বাজেট। এর পাশাপাশি আমাদের বাংলা, এই বাংলার ঠিক কী প্রাপ্তিযোগ হতে চলেছে এই বাজেটে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ভাবনা রয়েছে। এগ্রিকালচার সেক্টরে কোন দিশা দেখাতে চলেছে এবারের বাজেট, এই প্রশ্ন যেমন ছিল, এর পাশাপাশি যে কজন মহিলার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন প্রত্যেকেরই দেখলাম সোনার দাম নিয়ে, এই বেড়ে যাওয়া নিয়ে তাদের কিন্তু মন্তব্য রয়েছে। রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম, এই সব কিছুরই প্রভাব কিন্তু আম মানুষের জীবনে পড়ে, আর এ নিয়েই বিশ্লেষণ হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট মোদী মন্ত্রিসভা পেশ করেছেন। এই নিয়ে টানা অষ্টমবার, এটাও একটা রেকর্ড। সার্বিকভাবে বাজেট বিশ্লেষণ করার জন্য ট্রাইব টিভি বাংলার স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রথমেই পরিচয় করাবো প্রাক্তন অধ্যাপক অর্থনীতির অমিত দাশগুপ্ত। অমিতবাবু, আপনাকে স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ তাপস চক্রবর্তী। তাপসবাবু, আপনাকেও স্বাগত। সার্বিকভাবে যে বাজেট পেশ হয়েছে তাতে মধ্যবিত্তের কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। যে যে বিশেষ দিকগুলো রয়েছে আমি একটু একটু করে আপনাদের সামনে বলবো, আর বিশ্লেষকরা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বিস্তারিতভাবে বাজেট প্রসঙ্গে বলবেন। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর নয়, এই দিকে কিন্তু আম আদমির, সাধারণ মানুষের বিশেষ নজর ছিল। বাজেটে মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার, কথা তিনি তার বাজেট বক্তৃতায় বলেছেন, এবং সে কারণেই এই সিদ্ধান্ত। প্রবীণ নাগরিকদের সমস্যা, সেদিকেও সরকার নজর দিয়েছে। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ষাটোর্ধ্বদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। জীবনদায়ী ওষুধ, এ নিয়েও দেখুন নির্বাচনী বন্ডের কথা এসেছে। বড় বড় ওষুধ কোম্পানিগুলো এক্ষেত্রে পার্টি ফান্ডে বিনিয়োগ করেছে, এবং এরপর থেকেই নানাবিধভাবে রাজনৈতিক তরজার কারণ হয়েছে ইলেকশন বন্ড, এবং যার পরিপ্রেক্ষিতে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি। এ নিয়ে রাজনৈতিক তরজা, আন্দোলন, বিতর্ক বহুবিধ চলেছে। তবে আজ বাজেট ঘোষণায় ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেট পেশের সময় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন তিনি। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। 2025 অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8%। আগামী সপ্তাহে সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। শনিবার তার বাজেট বক্তৃতায় এমনটা জানিয়েছেন নির্মলা সীতারামন। আয়করে নতুন আইন হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন, এমনটা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। আর বিমা ক্ষেত্র, এদিকটাতেও বিশেষ নজর ছিল। এই বিনিয়োগ, এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ 100% করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জল জীবন মিশন প্রকল্প 2028 পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 1 লাখ আবাসন দ্রুত শেষ করার জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আমাদের অতিথিরা স্টুডিওতে রয়েছেন, তাদের কাছে সার্বিকভাবে আম আদমির জন্য এই বাজেট কতখানি কার্যকরী প্রথমে জানবো প্রাক্তন অধ্যাপক অর্থনীতি অমিত দাশগুপ্তর কাছে। অমিতবাবু, এই বাজেট একে আপনি সাধারণ মানুষের জন্য কতখানি বলবেন? কারণ আমরা দেখেছি সামনেই দেখুন দিল্লির নির্বাচন রয়েছে, বিহারের নির্বাচন রয়েছে। ইন জেনারেলি দেখা যায় নতুন সরকার
যখন বাজেট পেশ করে তখন জনমোহিনী নীতির পন্থা ছেড়ে দিয়ে একটু কড়া মনোভাব দেখায়। তো এই বাজেটে আপনি কি প্রত্যক্ষ করলেন? দেখুন, বাজেটের চর্চাতে যেটা কাল থেকে শুরু হবে, আজ থেকেও শুরু হয়ে গেছে, যে 12 লাখ টাকা অবধি কর ছাড়ের কথা সমস্ত বাদ দিয়ে এখানেই চলে আসবে, সমস্ত কেন্দ্রীভূত হবে জিনিসটা, নজর কেন্দ্রীভূত হবে এখানেই। একদম। এবং বাজেটে যেটা দুঃখজনক হলেও সত্যি, যে এটা কেন্দ্রীয় সরকারের বাজেট, সমগ্র ভারতবর্ষের বাজেট না, যখন উচ্চারিত হয় বিহার এবং পাটনার বাজেট হিসেবে বারবার বিশেষভাবে উত্তেজিত। বিশেষভাবে এয়ারপোর্ট তৈরি হবে 3টে বিহারে, পাটনা এয়ারপোর্ট এক্সপ্যান্ড করা হবে। জোট বড় বালাই বলুন। হ্যাঁ, জোট বড় বালাই। এবং সেখানে মুশকিল হচ্ছে যে আমরা যখন, আমি জানি না বাজেটকে তো পুরোপুরি দেখার শোনার এখনো ভারত বাজেট একটা বড় বিষয়, কিন্তু সেই বড় বিষয়ের মধ্যে যে যদি ওই আমরা যদি কন্ট্রোল এফ করে যদি আমি কেবলমাত্র বিহার বা পাটনা বসাই, তাহলে যতবার শোনা যাবে ততটা কি অন্য কোনো রাজ্য বা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি পাওয়া যাবে? এটা কি, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের বাজেটের কাছে প্রত্যাশা থাকবে, কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যাশা থাকবে সবার জন্য বাজেট, সমস্ত রাজ্যের কথা থাকবে, সমস্ত ভাবনার কথা থাকবে, যে সমস্ত কি পয়েন্টগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কতগুলো জিনিসকে মাথায় রাখা দরকার। যে আপনি জল জীবন মিশন কিংবা অন্য প্রকল্প, জল জীবন মিশনকে বাড়িয়ে দেওয়া হয়েছে 28 সাল পর্যন্ত, তার মানে 100% করার কথা যেটা ছিল তাবৎকালে, সেটা হয়নি বলে 2028 সালে নিয়ে যাওয়া হয়েছে। যে বাজেট, আমার নিজস্ব অর্থনীতির মানুষ হিসেবে আমার ধারণা হচ্ছে প্রতি বছরে তো সরকার নতুন নতুন নীতি তৈরি করে না, বাজেট নিয়ে সারা পৃথিবীতে এরকম ধরনের হাইপে কোথাও তৈরি হয় না। কারণ বাজেট একটা নির্দিষ্ট সময়ে সরকার কি আয় করতে পারবে, কতটা ব্যয় করতে চায় এবং তার জন্য কি আয় আছে, কোথা থেকে জোগাড় করবে, এটা হচ্ছে বাজেটের নীতি। বাজেট মানে এটা নয় যে সেখানে বসে বসে রোজ রোজ নীতি ঘোষণা করতে হবে। যে ধরুন আয়কর বিল তৈরি হবে, আয়কর বিল 1 সপ্তাহ বাদে পেশ করা হবে, বাজেটের আগে পরে যে কোনো সময় বলা যেত। আয়কর বিল মানে আয়কর, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 রয়েছে, সেই ওই আয়কর আইনটিকে পাল্টে ফেলে নতুন কোনো আইন তৈরি হবে, যে আইনের প্রসিডিওর, অর্থাৎ যে আপনি রিটার্ন অ্যাসেসমেন্ট যা যা জিনিসগুলো হয় সেগুলোর যে পদ্ধতি চেঞ্জ হবে। এটার জন্য ঠিক বাজেট দরকার পড়ে কেন? আসলে বাজেটের মধ্যে দিয়ে একটা হাইপে তৈরি হবে, পপুলিজম তৈরি করতে হবে। একটা পপুলিস্ট সরকার বাজেটকে কেন কোনো কিছুকেই ছাড় দেয় না, তারা মেলা থেকে খেলা, বাজেট থেকে যুদ্ধ, কোনো কিছুতেই ছাড় দেয় না নিজেদের প্রচারের জন্য ছাড়া। এই বাজেটেও তারা মূলত বিহারের কথা বারবার বলেছে, কারণ বিহারে ডিসেম্বর মাসে নির্বাচন, কিছু মাত্রায় হলে পরও জনতা দল ইউর সঙ্গে একটু সংঘাত শুরু হয়ে গেছে। জনতা দল, নীতিশ কুমারের দল গতদিন ঘোষণা করেছেন বা বলেছেন, ইঙ্গিত করেছেন যে এক দেশ এক নির্বাচনে তারা সহমত হবেন না, অন্য কিছুতেও না হতে পারেন। এগুলো নিয়ে আমরা চর্চা করব না। যেমন বাজেটের মধ্যে যখন যাবেন, যে বাজেটকে যদি দেখেন যে সোশ্যাল সার্ভিসেস যে জায়গা আছে, আমি একটু খুলে দেখছিলাম, পুরোটা পড়া হয়নি, সেখানে বাজেটে যারা সাধারণভাবে বাজেটকে বোঝেন তাদেরকে বলি যে বাজেট প্রথমত একটা বাজেট হয়, তারপরে এই সময়ে গত বছর 2024-25 যে বাজেট, তার একটা সংশোধিত বাজেটের অনুমান করা হয় কতটা আনুমানিক খরচা হবে। সেই কতটা আনুমানিক খরচা খুঁজে দেখুন যে সোশ্যাল সার্ভিসেসের যে জায়গা আছে সেখানে আনুমানিক খরচার পরিমাণ কতটা কমেছে, শিক্ষাখাতে কতটা খরচা হয়েছে, কতটা বাড়ানো হয়েছে। এই যে আমরা বলছি, আমরা নিয়োগের কথা বলছি, গ্রামীণ উন্নয়নের কথা বলছি, এগুলো সমস্ত কিছু কি পয়েন্টে রয়েছে, যেগুলো রয়েছে 100 দিনের কাজে গত 2023-24 সালে এটা ছিল, খরচা হয়েছিল 89,000 কোটি টাকা। 2024-25 বাজেটে সেটা ছিল 86,000 কোটি টাকা। এটাতে অনুমান করা হয়েছে 86,000 কোটি টাকাই খরচা হবে। আবার 2025-26 সালেও সেটা 86,000 কোটি টাকাই রাখা হয়েছে। তাহলে যে মুদ্রাস্ফীতি ঘটলো 2023-24 সালের পর, 22-23 পর থেকে যে মুদ্রাস্ফীতি ঘটে গিয়েছে, সেই মুদ্রাস্ফীতিতে 2025-26 কিভাবে দেখা হবে? কিভাবে দেখবো যে 86,000 কোটি টাকা যে একই রেখে দেওয়া হলো? 100 দিনের কাজের নিয়ম হচ্ছে 100 দিনের কাজ, তার সঙ্গে যে পরিমাণ আপনার দৈনন্দিন মজুরি বাড়ে সেটাকে যদি গুণ করা যায়, দৈনন্দিন মজুরি যেটা বাড়বে
গ্রামীণ ক্ষেত্রে যে কৃষি মজুরি বাড়বে, সেটা কিন্তু নেওয়াই হলো না। এগুলোর দিকে কিন্তু আমরা কোনো দৃষ্টি দেব না। কৃষিতে আমি গ্রামীণ ক্ষেত্রে আমি যদি খরচের পরিমাণ বাড়াতে চাই, মানুষের যদি ভালো করতে চাই, তাহলে গ্রামীণ ক্ষেত্রে যোগ দিতে হবে। কৃষির শিক্ষা ক্ষেত্রে আপনি আইআইটির কথা ঘোষণা করছেন, শিক্ষা খাতে খরচটা দেখুন কতটা খরচ করা হয়েছে। আপনি স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ করার ঘোষণা করছেন, স্বাস্থ্য খাতে কতটা খরচ করা হচ্ছে সেটা দেখুন, সেটা কতটা বাড়ছে বা কতটা তার জন্য বাড়ানোর কথা বলা হচ্ছে। এগুলো যদি খুঁজে পাওয়া যায়, আমি নিশ্চিন্তভাবে বলতে পারি, যেটুকুনি দেখেছি তাতে মনে হয়েছে যে এদিকে দৃষ্টি নেই। দৃষ্টি হচ্ছে ওই আইআইটিতে। আইআইটি আপনি তৈরি হতে পারে, আইআইটিতে ছাত্র গেলেও যেতে পারে, নাও যেতে পারে। তার মানে তৃণমূল স্তরের দিকে বিশেষ নজর এই বাজেটে দেওয়া হয়েছে বলে আপাতত মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে? আপাতত মনে হচ্ছে না। দাশগুপ্ত যেমনটা বলছেন, যখন কর পরিকাঠামোর কথা, পুনর্বিন্যাসের কথা হচ্ছে, তখন একটুখানি তুল্যমূল্যে গতবারের থেকে এবারে কর পরিকাঠামোয় ঠিক কী পরিবর্তন হলো সেটা আপনাদের সামনে গ্রাফিক্স আকারে একটু তুলে ধরতে চাইব। দেখুন, 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর নয়, এটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একটু দেখে নিন, 12 লক্ষ পর্যন্ত আগে কর ছিল ৭১,৫০০ টাকা, এখন সেটা 0। সাশ্রয় হচ্ছে ৭১,৫০০ টাকা। 13 লক্ষ টাকা পর্যন্ত কর ছিল ৮৮,৪০০ টাকা, এখন কর দিতে হবে ৬৬,৩০০, অর্থাৎ ২২,১০০ টাকার সাশ্রয় হবে। 15 লক্ষ টাকায় কর ছিল ১,৩০,০০০ টাকা, ৯৭,৫০০ টাকা কর হয়েছে, ৩২,৫০০ টাকা সাশ্রয় হয়েছে। আয় যখন ১৭ লক্ষ টাকা পর্যন্ত, সেক্ষেত্রে কর ছিল ১,৮৪,৬০০ টাকা, বর্তমানে হয়েছে ১,৩০,০০০ টাকা এবং সাশ্রয় হচ্ছে ৫৪,৬০০ টাকা। এরপর চলে আসবো ২২ লক্ষ টাকা, মাফ করবেন, ৩,৪০,৬০০ টাকা ছিল কর, এখন হয়েছে ২,৪০,৫০০ টাকা, অর্থাৎ এক্ষেত্রে ১,১০০ টাকা সাশ্রয় হচ্ছে করদাতার। ২৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৪,৩৪,২০০ টাকা কর ছিল, আগে দিতে হতো, আর এবার কর দিতে হবে ৩,১৯,৮০০ টাকা। করদাতার এক্ষেত্রে সাশ্রয় ১,১৪,৪০০ টাকা। মোটের উপর এই চিত্র উঠে আসছে এবারের কেন্দ্রীয় বাজেট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন তাপস চক্রবর্তী, অর্থনৈতিক বিশেষজ্ঞ। তাপসবাবু, আপনার কাছে জানতে চাইব যে মোদী মন্ত্রিসভা, তৃতীয় মোদী সরকারের এই যে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট, এই বাজেটকে আপনি ঠিক কী চোখে দেখছেন? সামনে দিল্লির নির্বাচন রয়েছে, বিহারের নির্বাচন রয়েছে, জোট সঙ্গীর কথা ভেবে, নির্বাচনের কথা ভেবে এই বাজেটে ঠিক কতখানি নজর দিয়েছে, কতখানি বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার জোটের প্রতি, সেইটা একটু আপনার কাছ থেকে জানতে চাইব। সাধারণ মানুষই বা কতখানি উপকৃত হতে পারে এই বাজেট থেকে, কি মনে করেন তাপসবাবু? হ্যাঁ, দেখুন, বাজেটটা যেটা পেশ করা হয়েছে, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা চাইব। আমরা যে কথা বলছিলাম যে দেখুন, মোদী সরকারের, তৃতীয় মোদী সরকারের বাজেট, দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং এর সঙ্গে সঙ্গে তিনি একটি রেকর্ডও কায়েম করে ফেলেছেন। ইতিমধ্যেই টানা ৮মবার বাজেট পেশ করলেন তিনি, এবং এই বাজেটে বিশেষ করে যে দিকগুলো যেদিকে নজর ছিল, আয় পরিকাঠামোর পুনর্বিন্যাস ঠিক কেমন হবে, কি পরিবর্তন আসতে চলেছে, কর্মনিশ্চয়তার ক্ষেত্রে কর্মসংস্থানের নিরিখে কি ধরনের দিশা নির্দেশ হতে পারে, সেই দিকে মানুষের আগ্রহ ছিল। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এসবের দাম কমছে কিনা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা, বয়স্ক মানুষ, প্রবীণদের যে সমস্যা প্রতিনিয়ত আমরা দেখি, তার কোনো সুরাহা হচ্ছে কিনা, এর পাশাপাশি জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রে সরকার কি ভূমিকা নিচ্ছে, এই সমস্ত দিকে সাধারণ মানুষের নজর ছিল। আর বিশেষ করে বলতে হয় সোনার দাম ইতিমধ্যেই ৮২,০০০ অতিক্রম করেছে প্রতি ১০ গ্রামে, এবং এ নিয়ে মানুষের উদ্বেগ নেহাত কম নয়, এবং এদিকেও সরকার কতখানি নজর দিল সেদিকে বিশেষ চিন্তাভাবনা ছিল সাধারণ মানুষের। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছে যে নতুন আয়কর বিল আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। আমাদের একটুখানি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাচ্ছে অমিত দাশগুপ্তর কাছে। অমিতবাবু,
আপনি কথা বলতে বলতে যেটা বললেন, এখনো পর্যন্ত বাজেটটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ অল্প কিছুক্ষণ আগেই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু বিহারের নির্বাচন, দিল্লির নির্বাচন, এই নির্বাচনের দিকে নজর কতখানি ছিল মোদী সরকারের? দেখুন, আয়করের যে ছাড় সেটা মধ্যবিত্তের জন্য দেওয়ার কথা। আপনি যে আয়করের কাঠামোটা দেখবেন, এটা অদ্ভুত একটা অ্যানোমালিস, বহুদিন ধরে একটা অসঙ্গতি তৈরি হয়ে রয়েছে। গতবারেও ছিল। ধরুন আপনি যদি 12 লক্ষ টাকা আয় করেন, আপনাকে কোনো কর দিতে হবে না। আপনি 12 লক্ষ 10 টাকা আয় করলে পরে আপনাকে 70,000 71,000 টাকা কর দিতে হবে। খেয়াল করে দেখুন, কারণ ওটা 87 এতে সাশ্রয়, যে ছাড়টা ওই যে করটা হবে 12 লক্ষ টাকা অবধি, সেটা 87-এর রিবেট হিসেবে চলে আসবে, আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। অর্থাৎ 12 লক্ষ 5,000 টাকা যদি রোজগার করেন কেউ, তাকে 70,000 টাকা কর দিতে হবে। অর্থাৎ তার 70-71,000 টাকা যে কর দেবে, অর্থাৎ তার নিট আয়টা যেটা আর কি, সেটা পৌঁছে যাবে 11,30,000 টাকাতে। আর যিনি 12 লক্ষ টাকা আয় করবেন, তার আয় থাকবে 12 লক্ষ টাকা। এটা কিভাবে চলে আমি জানি না, কোন পদ্ধতিতে, কোন প্রোগ্রেসিভ ট্যাক্সেশনে, কোন রীতিতে চলে আমার জানা নেই। এটা নিয়ে কোনো ধরনের সুরাহা এই বাজেটেও করা হয়নি। এর আগের বছরও তাই ছিল, 7 লাখ টাকা অবধি কর দিতেও ছাড় দিতে হতো না, তারপর হলে পরে আপনাকে পুরো কর দিতে হতো। এটা নতুন জিনিস। দ্বিতীয়ত, এই দিল্লির নির্বাচনে মধ্যবিত্তরা ভোট দেবেন বোধহয় এই জন্য ভেবে দেওয়া হয়েছে। কিন্তু ধরুন আমি কতগুলি কথা বলছিলাম, সেগুলো ইঙ্গিত করি, সেগুলোতে কিভাবে দেখবেন। আমরা তো এই বিশ্লেষণটা পরবর্তীতে আবারও যাব। তাপসবাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম, একটু ত্রুটি হয়ে গিয়েছিল, আপনার কাছে মার্জনা চেয়ে নিয়ে তাপসবাবুর কাছে যাচ্ছে। তাপসবাবু, বিহার এবং দিল্লির নির্বাচন একে মাথায় রেখে, জোট ধর্মকে মাথায় রেখে মোদী সরকার এবারের বাজেটে ঠিক কতখানি দৃষ্টি নিক্ষেপ করেছে বলে আপনার মনে হয়, নাকি এটা জনসাধারণের বাজেট? যেটা বলছিলাম, আপনার বাজেটে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যেটা টিভিতে এসে ফাইন্যান্স মিনিস্টার বক্তৃতা দিয়ে বলেন, আরেকটা হচ্ছে গিয়ে বাজেট ডকুমেন্টটা, যেটা অনেক মোটা একটা ডকুমেন্ট, যেটা পড়তে সময় লাগে, একটু বিশ্লেষণ করতে সময় লাগে। ভেতরে কি কি লেখা আছে সেটা মানে গত কয়েক বছরে দেখা যায়, যেটা টিভিতে বলা হয় তার থেকে বেশ কিছু অনেক জিনিস থাকে, যেগুলো পরে, একদিন পরে বা দুদিন পরে ফাইন প্রিন্টগুলো বেরোয়। এটাকে ডিসক্লেমার হিসাবে রেখে আমি বলছি যে দেখুন, বাজেট ধীরে ধীরে করে আমাদের এখানে ভারতবর্ষে এখন নীতি অ্যানাউন্স করার বা নতুন করে কোনো পলিসি অ্যানাউন্স করার জায়গা নেই। এখানে শুধুমাত্র কিছু পলিটিক্যাল চমক হিসেবে দেখানো হয়, অ্যান্ড তারপরে তো আসল জিনিস তো বাজেটের, যে কোথা থেকে টাকাটা আসছে আর কোথায় টাকাটা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং সেখান থেকে ফুলফিল করার চেষ্টা হয় বিভিন্ন স্টেট গভর্নমেন্টরা কীভাবে টাকা পাবেন, অ্যান্ড অন্যান্য কোন কোন খাতে টাকাগুলো যাবে সেইগুলোকে ডিসাইড করা হয়। তো এবার এই বছরের যা বাজেটে যেটুকু আমি দেখেছি বা এখনও পর্যন্ত যেটুকু বুঝেছি, তাতে প্রধান চমক হিসেবে ওই আয়করের যে মধ্যবিত্ত বা স্যালারিড লোকজনেদের যে করের বিন্যাসটা যেটা বদলানো হয়েছে, এটাই মেজর চেঞ্জ করা হয়েছে। 4 থেকে নিয়ে 12 পর্যন্ত যে বিভিন্ন স্ল্যাবে রেট রয়েছে, 5%, 10%, 15% এমনি করে ট্যাক্সের রেট দেওয়া আছে, কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনার রিবেটও রয়েছে। মানে যেটুকু টাকা আপনার ট্যাক্স পড়ছে, সেটুকু টাকা আপ টু 12 লাখ রিবেট হিসেবে সে ছাড় পাচ্ছে। তার মানে তাকে যতদূর মনে হয়, যেভাবে আগের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল, তাতে 4 লাখ টাকার উপরের ইনকাম হলেই তাকে কিন্তু রিটার্ন ফাইল করে ক্লেম করতে হবে রিবেটটা। তো মানে আপনি পুরো সিম্পলিফাইড হয়ে গেলেও তা নয়। এবার কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনের জায়গা একটু আলোকপাত করতে পারবেন? হ্যাঁ, বলছি 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। দেখুন, আমাদের দুটো ট্যাক্স রেজিম আছে, একটা ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিম। পুরোনো যে ট্যাক্স রেজিম ছিল তাতে বিভিন্ন রকমের ছাড় নিতে পারতাম আমরা। 80C বলে যে সেকশন, তাতে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বছরে ছাড় নিতাম, এবং এরকম আরো অনেক কিছু ছোট ছোট ছাড় ছিল। তো সেই ছাড়গুলোকে আমরা ফোরগো করে আমরা 7 লক্ষ টাকা পর্যন্ত নিউ ট্যাক্স রেজিমে যেতে পারতাম, যাতে আমার 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতাম, শুধুমাত্র একটাই ছাড়। এবার এবছরও এখনো 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মেনটেন রয়েছে, অ্যান্ড আপনি ওই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যদি ধরে নিই, তাহলে স্যালারিড লোকজন 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, যারা স্যালারি ইনকামও 12,75,000। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যেই 12 লাখ
75,000 পেরিয়ে যাচ্ছে তার কিন্তু বেশ অনেকটা ট্যাক্স পড়ছে, কারণ ওখানে রিবেটটা শেষ, তারপরে আর রিবেট দিচ্ছে না। এবার হয়তো এটা একটা ড্রাফটিং এরর, হয়তো ঠিক করবে পরে, কিছু রিবেটের ব্যবস্থা করবে, কারণ তারপরেই দুম করে অনেকটা ট্যাক্স পড়ে যাচ্ছে, যে 12.5 মানে 13 লাখ টাকা যেই হয়ে যাচ্ছে যে। তো এবার সেটা যাই হোক, এর রেপারকাশনটা কি হতে পারে ইকোনমির উপরে, সেটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে অন্য যা জিনিসগুলো অ্যানাউন্স করা হয়েছে তাতে যা ছিল তার থেকে বিশেষ কিছু বদলাবে না। ছোটখাটো জিনিস, আমি ক্যান্সারের যিনি ভুগছেন তিনি হয়তো 2টো ওষুধ একটু সস্তায় পাবেন। এবার টোটাল পপুলেশনের মধ্যে এটা তো আমি যখন সেন্ট্রাল বাজেট করছি পুরো দেশের জন্য, তখন কটা লোকের সেই জিনিসটার বেনিফিট হবে? অবশ্যই কিছু লোকের হবে। তো এরকম করে করে আর কি, মানে সব বিভিন্ন সেগমেন্টকে একটু ছোট ছোট কিছু দেওয়া হয়েছে, কিন্তু আসল যেটা মানে অনেকগুলো লোকের ডিফারেন্স হবে সেটা হচ্ছে এইটা, এই যে প্রভিশনটা করা হয়েছে, যেটা এখনো কিছু আরো জিনিস জানতে পারবো আমরা যখন ওই ইনকাম ট্যাক্স বিলটা পাস করা হবে, তাতে ওতে আরো বিস্তারিত জানা যাবে, বোঝা যাবে। আপনি যখন বলছিলেন আমি সেই সূত্র ধরে আরেকটু আমাদের দর্শকদের জানিয়ে দিই যে ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেট পেশের সময় এমনই ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। শুল্ক পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন তিনি। আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতির প্রাক্তন অধ্যাপক অমিত দাশগুপ্ত। অমিতবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতির বিশেষজ্ঞ তাপস চক্রবর্তী। দুই অতিথিকেই ধন্যবাদ জানাচ্ছি। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, নতুন অতিথি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন।